মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর পোশাকে হাইকোর্টে পৌঁছে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। হাইকোর্টের বাইরে সেই সময় উঠল চোর চোর স্লোগান। হাইকোর্টের বাইরে জয় শ্রীরাম স্লোগান। কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন, আর পৌঁছাতেই বাইরে থেকে শুনতে হলো তাকে চোর চোর স্লোগান। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। অভিরূপা, কি কারণে হাইকোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়। তার হয়ে তার আবেদনের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছিল, যেখানে বলা হচ্ছে একাধিক পুরো পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক তৃণমূল নেতৃত্বের ওপর আঘাত হানা হচ্ছে, তৃণমূল নেতৃত্বের ওপর মারধর করা হচ্ছে এবং তাদের দোকান ভাঙচুর করা হচ্ছে, বাড়ি ভাঙচুর করে দেওয়া হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তাদের উপর অত্যাচার করা হচ্ছে। এই অভিযোগ তুলে সাধারণ মানুষের উপর অত্যাচার, তারা ভয়ে ভীত রয়েছে। এই আবেদন তুলে যাতে কলকাতা হাইকোর্ট একটি কমিটি গঠন করে, রিটায়ার্ড জাজের কমিটি গঠন করে দেয়, সেই আবেদন নিয়ে এই মামলা রুজু হয়েছিল। সেই মামলার আজকে সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে, অর্থাৎ সিনিয়র আইনজীবী হিসেবে, শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায় সিনিয়র আইনজীবী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত ছিলেন এবং তিনি আজকে সওয়াল করেন। তিনি আদালতে জানান যে মানুষের জন্য বিচার চাইতে এসেছি, মানুষ যাতে বিচার দেয়, সেটাই মানুষের বিচার যাতে আদালত দেয় এবং মানুষের স্বার্থে। পুলিশ একেবারেই কাজ করছে না, পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এবং পুলিশকে কাজ করতে হবে এবং পুলিশের যা কাজ যেটা করতে হবে, অভিযোগ দায়ের নিতে হবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই অভিযোগ, এই আবেদন তাদের পক্ষ থেকে করা হয়েছে এবং মানুষ সবার শেষে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মানুষের জন্য বিচার চাইতে এসেছি, এবার আদালত স্থির করবেন তারা কি করবেন। তারপরেও যদিও ধীরাজ ত্রিবেদী রাজ্যের পক্ষের আইনজীবী তিনি জানান যে অভিযোগ দায়ের হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে অ্যারেস্টও হয়েছেন যারা অভিযুক্ত, তারা অ্যারেস্টও হচ্ছেন, তদন্ত করা হচ্ছে। কিন্তু যেসব অভিযোগ ওনারা করছেন সেটা একেবারে ভিত্তিহীন, তাদের অভিযোগ কোথাও দায়ের করা হয়নি, ফলে তো দায়ের না করা হলে সেই অভিযোগ বলে গণ্য করা হয় না। এই ধরনের যুক্তি, পাল্টা যুক্তি দেওয়া হয়েছে। মামলা শুনানি শেষ হয়েছে, রায়দান রেখেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। এবার কতক্ষণে রায়দান করেন আদতে এই জনস্বার্থ মামলাগুলির যে আবেদন ছিল সেই আবেদন গ্রহণ করে কিনা বা কটা আবেদন গ্রহণ করেন, কিভাবে সেই আবেদন গ্রহণ করেন, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন গ্রহণ করেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। অভিরূপা, বাইরে আজকে চোর চোর স্লোগান শোনা গেছে, একটু যদি এই বিষয়টা জানাও। হ্যাঁ, দেখো, 1 নম্বর এজলাসে এই মামলাটি ছিল, যেহেতু প্রধান বিচারপতির এজলাসে এই মামলা ছিল। তারপর যখন এজলাস থেকে এক্স চিফ মিনিস্টার অর্থাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখনই বাইরে থেকে একাধিক কণ্ঠে চোর চোর স্লোগান দেওয়া হয় এবং তারপর জয় শ্রীরাম স্লোগানও দেওয়া হয় এবং যদিও বলা হচ্ছে আজকের প্রোটোকল ভাঙা হচ্ছে, তারপরে যদিও সবকিছুই নর্মাল হয়ে যায়, কিন্তু অভিযোগ করছেন তৃণমূল আইনজীবীরা, যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হ্যাকেল করা হয়েছে আদালতের ভেতরে এবং বাইরে। তো সেই অভিযোগ রয়েছে। তো চোর চোর স্লোগান দেওয়া হয়েছে মতকে ঘিরে করতে দেয়, 1 নম্বর দেশের বাইরেও এবং তারপরে মূল গেটের বাইরে, অর্থাৎ দি গেটের বাইরে বেরিয়েও তাকে চোর চোর স্লোগান শুনতে হয়। এই মুহূর্তে জনবিচ্ছিন্ন যেহেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এর আগে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে দেখেছিলাম তাকে এসআইআর নিয়ে কথা বলতে, এবং সেই সময় উনি বলেছিলেন বাংলার মানুষের জন্য এসছে। আজকেও অভিরূপা উনি এই একই কথা বলেছেন, মানুষের জন্য এসছে। তিনি বলছেন যে তিনি বাংলার মানুষের জন্য এসেছেন, বাংলার মানুষের জন্য তিনি বিচার চাইছেন। সাধারণ মানুষ আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, তারা বাড়িতে থাকতে পারছেন না, তারা ব্যবসা চালাতে পারছেন না, মাছের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে, মাছের বাজার তুলে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, হক মার্কেটের মতো একটা নামী পুরনো ঐতিহ্যবাহী দোকান সেটা তুলে দেওয়া হচ্ছে এবং এই পুরো অভিযোগ। তাহলে না অভিরূপা, আমি একটা জায়গায় একটু কনফার্ম করতে চাইবো তোমার কাছে, ভোট পরবর্তী হিংসার পাশাপাশি নতুন সরকারের নেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করতেও কি আজকে হাইকোর্টে পৌঁছলেন উনি? নতুন সরকারের বিরোধিতা বলতে শুধুমাত্র পুলিশ পার্সোনালদের ওপর একটা যাতে অন্তর্বর্তী নির্দেশিকা আরোপ করা হয়, সেই আবেদনই করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে বলা হয়েছে ভোট পরবর্তী হিংসায় যেভাবে আক্রান্ত হচ্ছে মানুষ, বাড়ি ভাঙা হচ্ছে, দোকান ভাঙা হচ্ছে, পুলিশকে একটা ইন্টারিম অর্ডার দেওয়া হোক বা অন্তর্বর্তী নির্দেশিকা দেওয়া হোক, যেখানে তারা সাধারণ মানুষের স্বার্থে তারা বলছে যে ভীত সন্ত্রস্ত মানুষকে যেন রক্ষা করা যায়। ধন্যবাদ অভিরূপা। কথা বলছিলাম, অভিরূপা হাজরা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তাকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, কিন্তু খুব একটা গুরুত্ব দিয়ে এই প্রশ্নের উত্তরই দিতে চাইলেন না তিনি। শুভেন্দু অধিকারী কি বলেছেন এই বিষয়ে দেখুন।
কাজ জানেন তো, এইসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার সময় নেই, সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় নেই, আর এগুলো নিয়ে আমি ভাবিও না। কাজ জানেন তো, এইসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমার সময় নেই, সব প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময় নেই, আর এগুলো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন এডিটর ভাস্কর দত্ত। আমি চলে যাব ভাস্করের কাছে। ভাস্কর, সুপ্রিম কোর্ট থেকে যে জার্নিটা শুরু হয়েছিল আজকে এখানে আমরা দেখলাম, মানে আমি এই বর্তমান প্রেক্ষাপটে যদি বলি, যে জনতার থেকে বিচ্ছিন্ন মমতা আজকে সেই জনতার কথা বলতে হাইকোর্টে যাচ্ছেন। আর কি বলছেন এখানে, না মানুষকে অত্যাচারের মধ্যে পড়তে হচ্ছে, আর সেটা সেই পুলিশের বিরুদ্ধে অভিযোগ। একেবারে বিরোধী নেত্রী হিসেবে যে ভূমিকা মমতা বন্দ্যোপাধ্যায়ের এত বছর ধরে বাম আমলে দেখে এসেছিলাম, তারই পুনরাবৃত্তি। কিভাবে দেখা হচ্ছে বিষয়টিকে? দেবারতী, আরেকবার যদি একবার প্রশ্নটা করো। জনবিচ্ছিন্ন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের দিনে দাঁড়িয়ে তিনি যখন এই কথা আবার বলছেন, সুপ্রিম কোর্টে গিয়েছিলেন, বলেছিলেন মানুষের জন্য এসছি, হাইকোর্টে গিয়েও বলছেন মানুষের জন্য এসছি, কিন্তু উনি বলছেন পুলিশের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ, যেটা এতদিন বিরোধীরা করে এসেছে। আজকে আবারও বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফর্মে ফিরলেন এত বছর পর। আমার হাসি ছাড়া কিছুই আসছে না প্রথমত তোমার প্রশ্নের উত্তর দিতে গিয়ে। তার কারণ মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে, সর্বোপরি প্রত্যাখ্যান করেছে, তার দলকে প্রত্যাখ্যান করেছে, তাকে প্রত্যাখ্যান করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জয়ী বিধায়ক নন যে তিনি বিরোধী নেত্রীর আসনে বিধানসভায় বসতে পারবে, সেই অধিকারও পর্যন্ত কিন্তু বাংলার মানুষ তার কাছ থেকে কেড়ে নিয়েছে। অর্থাৎ বিধানসভায় পা রাখার মতন ক্ষমতাও তার নেই, সেই অধিকারও বাংলার মানুষ তাকে দেয়নি। তাই এখন নিজেকে প্রাসঙ্গিক করে তোলার জন্য কোনো তো একটা রাস্তা খুঁজে বের করতে হবে। তিনি এখন কালো কোট পরে তিনি হাইকোর্টে পৌঁছেছেন। কেন পৌঁছেছেন? নাকি বাংলায় ভোট পরবর্তী হিংসা চলছে। ভোট পরবর্তী হিংসা কাকে বলে দেবারতী? আমরা যদি পরিসংখ্যান দিই তাহলে দেখা যাচ্ছে 2021, এটা 2026, এর আগে 2021-এর যে বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে, সেই বিধানসভা নির্বাচনের পর ভোট পরবর্তী সন্ত্রাসে এই বাংলায় আমি যদি সরকারিভাবে যেটা দাবি করা হয়েছে সেটাকেই তুলে ধরি, তাহলেও সেক্ষেত্রে 16 থেকে 17 জনের মৃত্যু হয়েছে, 16 থেকে 17 জন খুন হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ঘটনায় স্বীকার করেছিলেন যে যারা খুন হয়েছেন বা মারা গেছেন তারা বিজেপি এবং তৃণমূল উভয়েরই রয়েছে। অর্থাৎ খুন যে হয়েছিল সেটা তিনি নিজেই স্বীকার করেছেন। নাম্বার ওয়ান, আমি বিজেপির তরফ থেকে যে 321 জনের মৃত্যুর খবর বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে আমি ছেড়ে দিলাম। আমি 16-17 জন নিয়েই যদি এগোই, তাহলে যদি আমি পরিসংখ্যানটাও দেখাই যে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে এই রাজ্যে ক্ষমতায় এসেছিলেন এবং 2026-এ তিনি বিদায় নিয়েছেন। এই 15 বছর যাবৎকালে কি হয়েছে? 2011 বিধানসভায় 17 জন খুন হয়েছে, 2013 পঞ্চায়েত নির্বাচনে 20 জন খুন হয়েছে, 2016 বিধানসভায় 8 জন খুন হয়েছেন, 2018 পঞ্চায়েতে 70 জন খুন হয়েছেন, 2019 লোকসভা নির্বাচনে 12 জন খুন হয়েছেন, 2021 নির্বাচনে যেটা আমি একটু আগেই বললাম 17 জন খুন হয়েছে, এবং তারপর 2023 পঞ্চায়েত নির্বাচনে 57 জন খুন হয়েছে। তাহলে আজকে এই 2026 ভোটের পরে তিনি হাইকোর্টে এসে ভোট পরবর্তী সন্ত্রাসের কথা বলছেন, তাহলে এই এতগুলো বছরে এতগুলো খুনের দায় তিনি নেবেন তো? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, যখন এই খুনগুলো হলো, যখন এই সন্ত্রাস চলেছে, তখন তিনি হাইকোর্টে আসেননি কেন? তখন তিনি পুলিশ প্রশাসনকে নির্দেশ দেননি কেন? তখন তো পুলিশ তার হাতে ছিল, তখন তো তিনি পুলিশের সর্বময় কর্তৃ। তাহলে তিনি তখন পুলিশকে অ্যাকশন নিতে বলেননি কেন? কটা কেস ধরা পড়েছে, কতজন গ্রেপ্তার হয়েছে এই সন্ত্রাসের ঘটনায়, তার তথ্য তো তার কাছে আছে, তিনি পেশ করুক যে আমার আমলে এতগুলো সন্ত্রাস হয়েছে, তার পরিবর্তে এতগুলো আমার পুলিশ মানে আমার নেতৃত্বে পুলিশ গ্রেপ্তার করেছিল। আজকে তিনি পুলিশের কথা বলছেন। তোমাকে জানিয়ে রাখি যে 2026-এ এ পর্যন্ত যদি খুনের খতিয়ান আমরা দেখি, প্রথমত এবারের নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ। বাংলায় এবারের নির্বাচনে কোনো রকম কোনো অশান্তি নির্বাচনের আগে বা নির্বাচন চলাকালীন কিন্তু হয়নি। ভোটের ফলাফল ঘোষণার পর এ পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তার মধ্যে 1 জন তৃণমূলের আর বাকি 3 জন হচ্ছে বিজেপির। বেশ, আমি এখানে একটু বিরত করব তোমাকে। আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন। ভাস্কর, তোমার প্রশ্ন অমিতাভ দাকে। অমিতাভ দা, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কালো কোট চাপিয়ে হাইকোর্টে গেছেন
ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে পুলিশকে সদর্থক ভূমিকা গ্রহণ করার ক্ষেত্রে, কিন্তু তথ্য বলছে 2011 থেকে আমি যদি 24 পর্যন্তই ধরি লোকসভায় প্রায় 200 জনের কাছাকাছি খুন হয়েছে, তার বেশি ছাড়া কম নয়। তো আজকে তিনি পুলিশের নিরপেক্ষতা দাবি করছেন, কিভাবে দেখছেন? না, এই রাজ্যে যে রাজনৈতিক পালাবদল হয়ে বিজেপি ক্ষমতাসীন হয়েছে তার আরেকটি প্রকৃষ্ট প্রমাণ। যে সাধারণত আমরা এতদিন বিশ্বাস করতাম যে বিজেপি রামকে সামনে রেখে রাজনীতি করে ইত্যাদি ইত্যাদি, তো এখন ভূতের মুখেও রাম নাম শোনা যাচ্ছে। মানে বিজেপি আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনোত্তর হিংসার কথা তুলে কোর্টে যাচ্ছেন, মানে ভূতের মুখে আমরা রাম নাম শুনছি। 2011 থেকে অনবরত আমরা যা দেখে গেছি নির্বাচনোত্তর হিংসা, নির্বাচন চলাকালীন হিংসা, যার মানে একটা দীর্ঘ ইতিহাস দেখতে দেখতে শেষ পর্যন্ত বিরক্ত হয়ে ভারতের নির্বাচন কমিশনকে এবার এতখানি সতর্কতার সঙ্গে পশ্চিমবঙ্গ নির্বাচন পরিচালনা করতে হয়েছে, যার সদর্থক ফলাফল আমরা দেখতে পেয়েছি ভোট বাক্সে। আজ সেই নাটের গুরু গেছেন আদালতের কাছে ভোট পরবর্তী হিংসা নিয়ে বক্তব্য রাখতে। এর চেয়ে হাস্যকর কিছুই নেই। নিজে যখন ক্ষমতায় ছিলেন দায়িত্ব জ্ঞানহীনতার চরম পরিচয় রেখেছেন এই বিষয়ে, এবং একই সঙ্গে উস্কে দিয়েছেন তার দলের বিভিন্ন অংশকে এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতির দিকে। আজকে তিনি অভিযোগ তুলছেন একটা নবনির্বাচিত সরকারকে কলঙ্কিত করবার জন্য, এছাড়া আর কিছুই নয়। এটা ঘটনা, যখন একটা সরকার পরিবর্তন ঘটে তখন সাময়িকভাবে সমাজের বিভিন্ন স্তরে কিছু অনিয়ন্ত্রিত ঘটনা ঘটতে থাকে। সবটার উপরে সরকারের নিয়ন্ত্রণ কাজ করতে একটু সময় লাগেই। যে মৃত্যুগুলোর কথা আমরা উল্লেখ করলাম, যে 4টি মৃত্যুর ঘটনার কথা উল্লেখ করা গেল এই মাত্র, তার মধ্যে 3 জন বিজেপি কর্মী এবং 1 জন তৃণমূলের কর্মীর এই যে বিষয়টা উঠে আসছে, এটা নিশ্চিত এটা একেবারে অকাম্য পরিস্থিতি। কিন্তু মুশকিল হচ্ছে যার 2 হাত রক্তে রাঙানো তিনি আজকে যদি এমন সাধু সেজে গিয়ে আদালতের সামনে ন্যায় বিচারের জন্য বা পুলিশের সদর্থক ভূমিকা দাবি করেন, তাহলে প্রশ্ন উঠে আসবে আপনি কি দৃষ্টান্ত রেখেছেন? মহামানবতা পন্থা, আপনি যদি মহাজন হন, একটি যদি আদর্শ রাস্তার পথ দিয়ে থাকেন, সে পথেই না হয় পরবর্তীকালে প্রশাসনকে আমরা পরিচালিত হওয়ার জন্য বলতে পারতাম। কিন্তু আপনি যে দৃষ্টান্ত রেখে গেছেন সেইখানে আপনি আর কোন মুখে এখন গিয়ে এই সমস্ত কথা বলছেন? আপনার কোনো নৈতিক অধিকার আছে, নৈতিক অবস্থান আছে এই ধরনের বক্তব্য রাখবার? সুতরাং এই সমস্ত নাটুকে পনা দিয়ে তিনি যদি মনে করেন বঙ্গীয় রাজনীতিতে তিনি প্রাসঙ্গিক হয়ে থেকে যাবেন, তাহলে বুঝতে হবে ওনাকে যে বামপন্থীদের মতো অত ওনার মতাদর্শগত জোর নেই। ফলে এই স্ট্যান্ডবাজি উনি যত তাড়াতাড়ি ছেড়ে দেবেন তত ভালো। এর আগে এসআইআর নিয়ে নাকি উনি সুপ্রিম কোর্টে গিয়ে বক্তব্য রেখেছেন, যদিও সেটাকে সুপ্রিম কোর্টের লড়াই করা বলে কিনা নিয়ে হাস্যকর যুক্তি রয়েছে। যাই হোক, তিনি হাইকোর্টে গেছেন, দেখা যাক এরপরে কি প্রতিক্রিয়া দাঁড়ায়, হাইকোর্টের অবজারভেশন কি আসে। হাইকোর্টে যাওয়ার পর অমিতাভ দা তাকে আবার চোর চোর স্লোগানও ওই হাইকোর্ট চত্বরে শুনতে হয়েছে। তার কৃতকর্মের ফল, ভাই যে যেমন কর্ম করবেন তাকে তার সেই ফল এই দশাতেই দেখে যেতে হবে। অন্তত এই সময় সেই কথাই বলছে। ফলে তাকে যা শুনতে হয়েছে, শুনতে হচ্ছে, এটা ললাট লিখন। একসময় এরাই একে ভগবান করে মাথায় তুলে দিয়েছিল সাধারণ জনতা, আর সাধারণ জনতাই তাকে চোর চোর বলে যখন বিদ্ধ করছে, তখন বুঝতে হবে তার কর্মের ফল, এটা ললাট লিখন। সুতরাং এ তো অনিবার্য, এ তো হওয়ারই ছিল, এবং এইভাবেই এদের শেষ হয়। অল্প সময়ের মানে যারা ক্ষমতার অল্প জলে বেশি ফরফর করেন তাদের এইটি পরিণতি হয়। কারণ এরা তো কখনো দূরদর্শী রাজনীতি করেননি, এরা বাংলার সার্বিক ভালো চেয়ে রাজনীতি করেননি, কেবল নিজেরটা গুছিয়েছেন। আর মানুষের কাছে যখন সেই মুখোশটা আলাদা হয়ে গেছে, তারা সহজেই চিনে নিতে পেরেছেন মুখোশের আড়ালে কে ছিলেন, তাই সোচ্চারে সেই কথাগুলো বলছেন। একেবারেই অসংখ্য ধন্যবাদ অমিতাভ দা, অসংখ্য ধন্যবাদ। ভাস্কর, এখানে একটু শুনিয়ে নিতে চাইবো সায়ন বন্দ্যোপাধ্যায় তার কি প্রতিক্রিয়া। সায়ন নিজে একজন আইনজীবীও, বামেদের এবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন মহেশতলা থেকে। সায়নের কি প্রতিক্রিয়া শুনবো, পাশাপাশি মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পল কি বলছেন এ বিষয়ে দেখুন। যে তৃণমূল কংগ্রেস এতদিন আমাদেরকে মানে সিপিআইএম কে কটাক্ষ করতো যে আদালতের দল, কোর্টের দল, আজকে সেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী গায়ে কালো কোট আর গায়ে কালো গাউন চাপিয়ে তিনি গিয়েছেন কলকাতা হাইকোর্টে। মানে সুন্দর একটি অপটিক্সের রাজনীতি। কিন্তু মাননীয়, ওই যে এক মাঘে শীত যায় না, এই এত দিন ধরে বিরোধী রাজনীতি করবার সময়তে আমাদেরকে বিভিন্ন সময়তে আদালতে শরণাপন্ন হতে হয়েছে। বিগত যে সরকার ছিল সেই সরকারের দুর্নীতি, 2021 সালের পোস্টপোল ভায়োলেন্স, বিভিন্ন সময়তে বিভিন্ন রকম ভাবে যেভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে মানুষের অধিকার হরণ করতে চেয়েছে তৃণমূল সরকার,
তার বিরুদ্ধে বারংবার আমাদেরকে সাংবিধানিক আদালতের সামনে আসতে হয়েছে, যেতে হয়েছে। আইনজীবী হিসেবে সেই সমস্ত মামলার বেশ কিছু মামলাতে আমি নিজে ব্যক্তিগতভাবেও থাকবার আমার সৌভাগ্য হয়েছিল। সেই সময়তে প্রতিদিন সন্ধ্যাবেলায় তৃণমূলের মুখপাত্র থেকে শুরু করে রাজ্যের মাননীয় মন্ত্রীরা, মাননীয় মুখ্যমন্ত্রী, সেই সময়তে সিপিআইএম কে কোর্টের দল বলতেন, কোর্টের পার্টি বলতেন। ইতিহাসের কি নির্মম পরিহাস যে তৃণমূলের কাছে এখনো 28টা সাংসদ আছে, 80টা বিধায়ক আছে, 13 জন রাজ্যসভার সাংসদ রয়েছে। এই এত কিছু থাকবার পরেও নিজেদের কর্মীদের নিরাপত্তার জন্য নিজেদের কর্মীরা ঘরছাড়া। देखिए, हमारे सामने 5 साल और 5 साल के बाद और भी 40 साल है, लेकिन अभी के लिए 5 साल में बहुत काम करना है, बहुत कमिटमेंट है। और हमारा सरकार है अकाउंटेबिलिटी का सरकार। जो पब्लिक हमको बिठाया है उस पब्लिक के लिए हमको काम करना है। ये फजूल के अननेसेसरी नेगेटिविटी और माने फालतू का ये इश्यूज में। কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন এই মুহূর্তে নজর রাখবো। এবং হগ মার্কেট সহ আরও 12টা জায়গায় বুলডেজার দিয়ে ভাঙা হয়েছে এবং পুলিশ কোনো পদক্ষেপ কোথাও নেয়নি। পুলিশ রিমেন্স আইডল, পুলিশ রিমেন্স একদম চুপচাপ রয়েছে এবং পুলিশ তারা উস্কানি দিচ্ছে। তারা এই হিংসা, বিজেপির যারা রাজনৈতিক কর্মী আছে তারা যা হিংসা করেছে এবং হিংসা ছড়াচ্ছে, পুলিশের প্রশ্রয়ে সেই হিংসা খুব তাড়াতাড়ি বাড়ছে এবং পশ্চিমবাংলায় বিরোধীরা যারা আছে তাদের পক্ষে অত্যন্তভাবে এখন ডিফিকাল্ট টু রিমেন ইন দি হাউস ইটসেলফ। এই মামলায় 2021-এ 5 জাজেস বেঞ্চ জাজমেন্ট দিয়েছিল। তাতে সংবিধানের বিভিন্ন ধারাকে ইন্টারপ্রিটেশন করে একটা জাজমেন্ট দিয়েছে। আজকের এই কেসে 2021-এর যে হিংসার ঘটনা বলেছিল সেগুলোকে ছাপিয়ে চলে গেছে অনেক দূরে। মাত্র 5-7 দিনের মধ্যে এই হিংসার ঘটনা ছাপিয়ে চলে গেছে। তাই জন্য আমরা কোর্টের কাছে বলেছি, পুলিশ যখন কোনো কিছুই করছে না, ললেসনেস রয়েছে, সেক্ষেত্রে ইমিডিয়েটলি রেস্টোরেশন অফ পিস আনা দরকার এবং যাদেরকে ঘরছাড়া করেছে তাদেরকে ঘরের মধ্যে ঢোকাতে হবে এবং পুলিশকে সব দায় দায়িত্ব নিতে হবে। ললেসনেস চলতে পারে না এবং আমরা যে জাজমেন্ট দেখি যে সুপ্রিম কোর্টের, একটা বিরতির সময় হয়ে গেছে, খুব দ্রুত বিরতির পরে আবার ওই আলোচনায় ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। আর কিছুক্ষণ আগে আপনাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া শোনাচ্ছিলাম। আমার খুব হাসি পাচ্ছে। আমি আরেকবার একটু সরাসরি নিউজ রুমে আমাদের সঙ্গে রয়েছেন এডিটর ভাস্কর দত্ত, চলে যাবো ভাস্করের কাছে। ভাস্কর, আমার সত্যি কথা বলতে কি খুব হাসি পাচ্ছে এইটা ভেবে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন বর্ষিয়ান রাজনীতিক, আমি আইনজীবী এই পার্টটা, এই পরিচয়টা সরিয়ে রাখছি, উনি একজন রাজনীতিবিদ। উনি দেখেছেন 2021 পরবর্তী সময়, ভোট পরবর্তী সময় হিংসার ছবিটা উনি দেখে আজকে এইরকম একটা স্টেটমেন্ট দিচ্ছেন। এইরকম একজন মানুষ যে 2021-এর হিংসাকে ছাপিয়ে গিয়েছে। এবার তুমি তো দিচ্ছিলে পরিসংখ্যান একটু আগে, ছাপিয়ে গিয়েছে সেই হিংসা। একেবারেই দেবারতী ঠিক জায়গাটাই ধরেছো যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে কথা বলছেন তাতে রাজ্যের, তুমি শুধু নয়, আমি শুধু নয়, গোটা রাজ্যের মানুষ হাসছেন। শুধু হাসছেন নয়, মানে ছিছি করছেন যে মিথ্যে তথ্য দেওয়ারও তো একটা জায়গা রয়েছে। মানে সব কিছুই কি মিথ্যে দিয়ে ঢাকা যায়? তুমি খেয়াল করে দেখো, গোটা এসআইআর প্রক্রিয়ায় বাংলা অস্মিতার মিথ্যে একটা অভিযোগ তুলে যে বিজেপি নাকি বাঙালি নয়, বাংলা সংস্কৃতিকে নাকি নষ্ট করে দেবে, এরকম একটা ন্যারেটিভ সৃষ্টি করে সেটাকে মানে বানচাল করার একটা। ভাস্কর, আমি একটু বিরত করি। নজরুল ইসলাম স্যার রয়েছেন, প্রাক্তন পুলিশ কর্তা। ভাস্কর, তোমার প্রশ্ন। নজরুল দা, আপনাকে স্বাগত। এবং প্রশ্ন হচ্ছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কালো গাউন পরে আদালতে পৌঁছে বলছে বা ভোট পরবর্তী সন্ত্রাস চলছে, পুলিশ কোনো কাজ করছে না, কি বলবেন? দেখুন, 21 সালের
শুনতে পাচ্ছেন? পাচ্ছি শোনা যাচ্ছে নজরুল দা, শোনা যাচ্ছে, বলুন। না বোধহয় কিছু টেকনিক্যাল এরার্স হচ্ছে, আমি দেখছি আবার আরেকবার যদি একটু ওনার সঙ্গে কন্ট্যাক্ট করা যায়। যাই হোক, একটু বিরত করছি নজরুল স্যারকে। আমি আরেকবার একটু ভাস্কর তোমার কাছে আসবো, যেটা বলছিলে এই হিংসা, সেটা নিয়ে আজকে মুখ খুলছে তৃণমূলের নেতারা। হাসবে মানুষ, লজ্জা পাবে, বাংলার মুখ ঢেকে যাচ্ছে, বাংলা মাথা নামিয়ে দিচ্ছে বাংলা। এর আগে কিছুক্ষণ আগে অমিতাভ কাঞ্জিলাল যে কথাগুলো বলছিল তাতে একটা জিনিস পরিষ্কার, যে এখন মমতা বন্দ্যোপাধ্যায় অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই বাংলার রাজনীতিতে। তিনি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, ফলে আজকে কালো কোট চাপিয়ে তিনি আদালতে এসে নিজেকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন। এই প্রাসঙ্গিক তিনি হয়ে উঠতে পারবেন না। একদম। আমি আবারও চেষ্টা করব, একটু নজরুল স্যারের সঙ্গে বোধহয় কন্ট্যাক্ট করা সম্ভব হয়েছে। ভাস্কর, তোমার প্রশ্ন। নজরুলদা, যেটা প্রশ্ন, যে পুলিশের বিরুদ্ধে আজকে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশ কাজ করছে না, অ্যাকশন নিচ্ছে না। 21-এর নাকি সন্ত্রাস ছাপিয়ে গেছে এই 2026-এর সন্ত্রাস, অভিযোগ করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিভাবে দেখছেন? হ্যালো, না কোথাও বোধহয় একটা ত্রুটি হচ্ছে। যাই হোক, না ফোনটা কেটেই গিয়েছে। নজরুল ইসলাম প্রাক্তন পুলিশ কর্তা, তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছিলাম। আর এইখানে দাঁড়িয়ে খুব বেশি সময় আমাদের হাতে নেই। ভাস্কর, একটা কথা খুব তাৎপর্যপূর্ণ, যেটা তুমি একটু আগে বলছিলে, যে প্রাসঙ্গিক হয়ে ওঠার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরেকটা খুব মজার বিষয় এখানে একটু না উল্লেখ করলেই নয়, সেটা হচ্ছে যে অ্যাসেসমেন্ট বৈঠক রয়েছে এই দলটার। আজ আগামীকাল অ্যাসেসমেন্ট বৈঠক রয়েছে। কোন অ্যাসেসমেন্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে গেছেন জানি না। এই দলটার মাথার ওপর বসে থেকে দলকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি অ্যাসেসমেন্ট করে রেখেছেন তাও জানি না। আজকের এই ঘটনা, সত্যি কথা বলছি, হাসি পাচ্ছে, খারাপ লাগছে এই মানুষটার জন্য। কারণ ইনি বিরোধী নেত্রী হিসেবে ঠিক, কখনোই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যে ঠিক ছিলেন না, আরও একবার সেটা প্রমাণিত হলো। আজকে সময় শেষ। ভাস্কর আমাদের সঙ্গে ছিলেন, ভাস্করকে ধন্যবাদ। নজরুল স্যারের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম। যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আবারও হয়তো ওনার রিয়াকশন নেওয়ার চেষ্টা করবো এই বিষয়ে। আপাতত জিরো আওয়ার এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য চোখ থাকুন CNN।